বলছিলাম যে উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ। রিমালের প্রভাবে শুরু হয়েছে বৃষ্টি, বাড়ছে বাতাসের গতিবেগ। ঘূর্ণিঝড়ের পরিস্থিতি নিয়ে আরও জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আবির, বরগুনা থেকে জিয়াদ মাহমুদ এবং সাতক্ষীরায় আছেন আমাদের আরেক সহকর্মী আহসান রাজীব। শুরুতে যেতে চাই কুয়াকাটায় আবিরের কাছে। আবির, জানাবেন যে রিমালের অগ্রভাগ এরই মধ্যে উপকূলে আঘাত হানতে শুরু করেছে, বৃষ্টি বেড়েছে কিনা, পাশাপাশি বাতাসের গতিবেগ বেড়েছে কিনা, সব মিলে কেমন আবহাওয়া দেখছেন উপকূলে? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। বিপ্লব, একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে কুয়াকাটা সমুদ্র সৈকতের যে প্রাঙ্গণ, সেখানে আমরা যতটুকু আপনি বলছিলেন যে ইতিমধ্যেই রিমালের যে অগ্রভাগ, যেটি আসলে আঘাত হানবার কথা ছিল দুপুর নাগাদ, সেটি কিন্তু ইতিমধ্যে আঘাত হেনেছে। এবং আমি যদি আপনাদেরকে দেখাতে চাই যে সমুদ্র কী পরিমাণ উত্তাল এখানে রয়েছে, এবং কিছুক্ষণ আগে এখানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়ে গেছে। এই মুহূর্তে একেবারে ঝড় নেই বললেই চলে, তবে প্রচণ্ড পরিমাণে বাতাস এবং একই সাথে আপনি দেখতে পাচ্ছেন যে উত্তাল সমুদ্র, সেই উত্তাল সমুদ্রের যে গর্জন এবং ভয়ঙ্কর গর্জন যেটি বলবো, সেটি আসলে এই মুহূর্তে এখানে বিরাজ করছে। বিপ্লব, জানিয়ে রাখি যে আবহাওয়া অধিদপ্তর যেটি আমাদেরকে জানিয়েছে সেটি হলো যে যেটি আমরা এর আগে আমাদেরকে জানানো হয়েছিল যে দুপুরের কিছু পরে, অর্থাৎ 12টার কিছু পরে রিমালের অগ্রভাগ এই খেপুপাড়া উপকূল আঘাত হানবে, এবং সেটি কিন্তু কিছুক্ষণ আগে, অর্থাৎ 4টার কিছুক্ষণ আগে সেটি আসলে ইতিমধ্যে আঘাত হেনেছে। এবং আঘাত হানবার ফলে আমরা যেটা বলছিলাম যে সাগর বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে, এবং আপনি দেখতেই পাচ্ছেন যে সাগর কি পরিমাণ উত্তাল এবং প্রচণ্ড পরিমাণে গরম মানে বাতাস কিন্তু এখানে এই মুহূর্তে রয়েছে। এবং এই সার্বিক যে পরিস্থিতি, সেই সার্বিক পরিস্থিতির তুলনায় যদি বলতে হয় তাহলে এখন থেকে আর কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ যেহেতু আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে সন্ধ্যা থেকে রাতের প্রথম প্রহরেই, অর্থাৎ মূল যে রিমাল যেটি এই উপকূল খেপুপাড়া উপকূল অতিক্রম করবার কথা রয়েছে, মূল যে আঘাতটি হানবার কথা রয়েছে, সেটি কথা আমরা যতটুকু জানতে পেরেছি, সেই জায়গা থেকে এই কুয়াকাটা সমুদ্র সৈকতে যে স্বাভাবিক যে পানির উচ্চতা, বা সেটি কিন্তু 8 থেকে 12 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসে পরিণত হতে পারে। সার্বিকভাবে এই মুহূর্তে যদি সমুদ্র সৈকতের অবস্থা বলি, তাহলে কিছুক্ষণ আগে যেখানে আমরা যখন আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম দুপুরে, অর্থাৎ দুপুর 2টার সংবাদে, তখন কিন্তু বেশ চারদিকে বিভিন্ন রকমের পর্যটক এবং তারা এখানে ঘুরতে এসেছিলেন, অনেকে গোসল করছিলেন। এখন কিন্তু সেই তুলনায় পর্যটকের সংখ্যা কিছুটা কম, একেবারেই কম বা একেবারেই নয় সেটি নয়, তবে দুপুর থেকে এই মুহূর্তে কিছুটা কম পর্যটক আমরা এই মুহূর্তে হাঁটাচলা করছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর আমরা খুবই শক্ত অবস্থান দেখেছি। অনেক ক্ষেত্রে তারা মাইকিং প্রচারণার মাধ্যমে সাধারণ দর্শনার্থী এবং পর্যটকদের এখান থেকে বের হয়ে যাবার জন্য অনুরোধ করছিলেন। বিভিন্ন জায়গায় বল প্রয়োগেরও ঘটনা আমরা দেখেছি। সার্বিকভাবে এই যে লাল পতাকা, লাল নিশান উড়িয়ে দেওয়া হয়েছে, এবং আপনি জানেন যে 10 নম্বর মহাবিপদ সংকেত যেহেতু চলছে পটুয়াখালীর উপর দিয়ে, পটুয়াখালী সীমান্তবর্তী, পটুয়াখালী উপকূলবর্তী জেলা হিসেবে, এবং একই সাথে যেহেতু পায়রা সমুদ্র বন্দরের কথা আপনি জানেন যে পায়রা সমুদ্র বন্দরের সাথে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতের একেবারে খুবই সন্নিকটে হবার কারণে সেই 10 নম্বর মহাবিপদ সংকেতের প্রভাব কিন্তু বেশ ভালো রকমভাবে আমরা এখানে কুয়াকাটায়ও দেখতে পাচ্ছি। সার্বিকভাবে যদি বলতে চাই বিপ্লব, তাহলে এখন এখানে যে অবস্থা বিরাজ করছে, সেখানে একেবারে প্রচণ্ড বেগে বাতাসের প্রচণ্ড বেগ আমরা কিন্তু এখানে লক্ষ্য করছি, এবং বাতাসের বেগের কারণেই কিন্তু মূলত এই সাগরের যে বিক্ষুব্ধ অবস্থা, সেই সাগরের বিক্ষুব্ধ অবস্থায় আমরা দেখছিলাম। এবং সার্বিকভাবে যদি এখানে বলি যে এই মুহূর্তে এখানে যারা পর্যটক রয়েছে তাদেরকে বারবার সরিয়ে নেবার জন্য বলা হচ্ছে, এবং পটুয়াখালীতে যে 350-র মতো আশ্রয় কেন্দ্র, এবং এর বাইরে পটুয়াখালীর এবং কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকার যে হোটেলগুলো রয়েছে, সেগুলোকেও কিন্তু অস্থায়ীভাবে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসন থেকে শুরু করে উপজেলা প্রশাসন সবার কাছ থেকে সবাই কিন্তু এই আশ্রয় কেন্দ্রগুলোতে সাধারণ মানুষদেরকে অবস্থান গ্রহণ করবার জন্য বারবার করে অনুরোধ করা হয়েছে, যদিও আমরা আশ্রয় কেন্দ্রগুলো ঘুরে খুব একটা মানুষের দেখা পাইনি। বিপ্লব, আপাতত এই ছিল আমার কাছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি সরাসরি বরগুনায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জিয়াদ।
নাইম যেমনটি জানাচ্ছিলেন যে উপকূলের খুব কাছাকাছি এসেই চোখ রাগাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। আমরাও দেখেছি সকালেও আমরা শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত কিংবা প্রমাত্তা পায়রা, বিষখালী, বলেশ্বরের যে ঢেউয়ের উত্তালতা সেটিও আমরা দেখেছি এবং ঘূর্ণিঝড়ের অগ্রভাগ উপকূলে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু ঝোড়ো হাওয়া, না সেই সাথে বৃষ্টিপাত এবং জলোচ্ছ্বাসেরও যে পরিমাণটা আগের থেকে কিন্তু বেড়েছিল এবং আপনাকে জানিয়ে রাখি যে এই যে ঘূর্ণিঝড়ে কিন্তু ৮ থেকে ১২ ফিট পর্যন্ত জলোচ্ছ্বাস হওয়ারও কিন্তু শঙ্কা রয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড়টি সন্ধ্যা কিংবা সন্ধ্যার পরে এই কলাপাড়া, খেপুপাড়া এবং মংলার মধ্যবর্তী স্থান থেকে উপকূল অতিক্রম করতে পারে এবং সেক্ষেত্রে বলা যায় যে বরগুনা যেহেতু ২ স্থানের মধ্যবর্তী অবস্থিত সেহেতু কিন্তু বরগুনার মানুষজন বেশ হুমকিতে রয়েছেন এই মুহূর্তে এবং আপনাকে জানিয়ে রাখি যে গ্রামে যেমনটা দেখেছি আমরা এর আগে যে মানুষ চিন্তিত, শহরের মানুষও কিন্তু বেশ চিন্তিত এবং পৌর সদরের মধ্যে যে ৮টি স্লুইস গেট আছে তার মধ্যে ৩টি কিন্তু অরক্ষিত এবং এর ফলে কিন্তু পানি প্রবেশ করে যে নিম্নাঞ্চল শহরে সেই প্লাবিত হওয়ার কিন্তু শঙ্কা থেকে যায়। এদিকে এই ঘূর্ণিঝড়ের শঙ্কায় কিন্তু ঘূর্ণিঝড় যে আসন্ন এটির শঙ্কায় কিন্তু লঞ্চ যোগাযোগ বন্ধ রাখা হয়েছে এবং আমরা দেখেছি যে এখানে স্বাভাবিক যে মানুষের জীবনযাত্রা সেই জীবনযাত্রায় কিছুটা ভাতা পড়েছে। তবে আশ্রয়ন কেন্দ্র যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো উপস্থিতি চোখে পড়ার মতো না। এদিকে প্রশাসন কিন্তু তাদের তৎপরতা অব্যাহত রেখেছে। স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারাও কিন্তু প্রচারণার কমতি রাখছেন না কোনো ক্ষেত্রেই। মানুষকে সচেতন করছেন এবং তাদের আশ্রয়ন কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করছেন। এদিকে আপনাকে জানিয়ে রাখি এই ঘূর্ণিঝড়টি যদি উপকূলে বিশেষ করে বরগুনাতে আঘাত হানে তাহলে কিন্তু প্রান্তিক পর্যায়ে নদী ভাঙনের যে মুখে যেসব মানুষজন বাস করেন, যে জেলেপল্লী যেসব মানুষজন রয়েছেন তারা বেশ পরিমাণ ক্ষতিগ্রস্ত হবেন এবং জলোচ্ছ্বাস হলে যে ফসলি জমি এবং অন্যান্য যে ছোট ছোট যে স্থাপনাগুলো রয়েছে নদীর পাড়ে সেগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে এখানকার মানুষের সাথে কথা বলেছি, তারা এটিও বলেছে আমাদের যে এই ঘূর্ণিঝড় সচেতনতায় আরো একটু কাজ করলে হয়তো প্রান্তিক পর্যায়ে যে মানুষ রয়েছে তারা আশ্রয়ন কেন্দ্রে যেতে পারতো এবং এই ছিল আমার কাছে সবশেষে। আমি একটু চলে যাচ্ছি সাতক্ষীরায়, আহসান রাজীব আছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমরা জানবো। সাতক্ষীরায় এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। আমি এখন রয়েছি সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালি ইউনিয়নের কলবাড়ি এলাকায়। এখানে একেবারে মালঞ্চ নদীর পাশে একটি পাড়া রয়েছে। এই পাড়াতে আমরা এসে দেখেছি এই পাড়ার অধিকাংশ পরিবারের সদস্যরা এখন পর্যন্ত সাইক্লোন শেল্টারে যায়নি। একেবারে নদীর সাথে এখানকার এই বাড়িগুলো এবং সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ এই বাড়িগুলোর বাসিন্দারা কিন্তু এখানেই অবস্থান করছেন। এখান থেকে মাত্র কয়েকজন বাসিন্দা আমরা আসার পরে কিছুক্ষণ আগে তারা দেখেছি তারা পার্শ্ববর্তী একটি সাইক্লোন শেল্টারে চলে গেছেন। তবে এখানে এখন জোয়ার শেষে ভাটি হওয়ার কথা, কিন্তু পাশে যে নদীতে আমরা দেখতে পাচ্ছি নদীতে কিন্তু এখন ভাটি হয়নি। এখন পর্যন্ত জোয়ারের পানি কিন্তু কমেনি। জোয়ারের পানি ঠিক যেমনটি এসেছিল সেই পরিমাণ পানি কিন্তু এখানে রয়েছে। পাশেই জেলেপাড়া সেটা কিন্তু পানিতে তলিয়ে গেছে। আশপাশের আরও নিচু যে সমস্ত এলাকা যে সমস্ত বাসিন্দা রয়েছেন তাদের বাড়িঘর কিন্তু তলিয়ে গেছে, আমরা এমনটি দেখেছি। এছাড়া সাইক্লোন শেল্টারগুলো ঘুরে ঘুরে আমরা যেটা দেখেছি মানুষের সেখানে সংখ্যা কিন্তু কম, অনেক কম, সেখানে কিন্তু মানুষ যাচ্ছে না। সিপিপি সদস্যরা বা এখানকার স্থানীয় স্বেচ্ছাসেবকরা তারা কিন্তু বাড়ি বাড়ি যে তারা কিন্তু তাদের যে প্রচারণা সেটি করছেন, মাইকিংয়ে প্রচারণা করছেন আমরা দেখেছি এবং এখানকার স্থানীয় জনপ্রতিনিধিরাও কিন্তু কাজ করছেন। কিন্তু তারপরেও মানুষকে কোনোভাবেই এখানকার আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে যাচ্ছে না। আর অল্প কিছুক্ষণ পরে হয়তো এই ঘূর্ণিঝড় এই পথ দিয়ে এই সাতক্ষীরার উপর দিয়ে হয়তো এখান থেকে অতিক্রম করবে। তখন আসলে এই মানুষগুলোকে কিভাবে এখান থেকে উদ্ধার করা হবে সেটি আসলে প্রশ্ন থেকে যাচ্ছে এবং এই মানুষদেরকে কোনোভাবেই কিন্তু নেওয়া যাচ্ছে না। এখানকার জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে তারা 4.5 লাখ মানুষের আশ্রয়ের ব্যবস্থা করেছেন। এখানে 169টি সাইক্লোন শেল্টার এবং প্রায় 718টি যে আশ্রয় কেন্দ্র করা হয়েছে সেখানে কিন্তু তাদের যে প্রস্তুতি সবগুলো কিন্তু রাখা হয়েছে। এছাড়া উদ্ধারকারী দল এবং ফায়ার সার্ভিসের সদস্য, পানি উন্নয়ন বোর্ড সদস্য তারা কিন্তু কাজ করেছেন সকাল থেকে এবং সন্ধ্যার আগে যে সমস্ত এলাকায় ঝুঁকিপূর্ণ যে সমস্ত বাঁধ রয়েছে, বিশেষ করে যে সমস্ত বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা জেনেছি যে দুর্গাবাটি এলাকায় একটি বাঁধ ছাপিয়ে সেখানে কিন্তু পানি প্রবেশ করেছে দুর্গাবাটি গ্রামে, এটি বুড়িগোয়ালিন ইউনিয়নের। এছাড়া গাবুরা ইউনিয়নের একটি পয়েন্টের ক্লোজারের বাঁধ কিছুটা ভেঙে সেখান দিয়ে পানি প্রবেশ করতে
করতে ছিল, কিন্তু তখনই স্থানীয়রা সেটি কিন্তু তাৎক্ষণিকভাবে সেটি বন্ধ করতে সক্ষম হয়েছে। কিন্তু এখন পর্যন্ত যে জোয়ারের পানি রয়েছে, রাতের জোয়ারে যদি এই পানি আরও বাড়ে সেক্ষেত্রে বাঁধ ছাপিয়ে কোনো কোনো জায়গায় পানি প্রবেশ করতে পারে। একই সময় সাথে যদি সাইক্লোনটি এই সময় অতিক্রম করে যখন জোয়ারের সময়, তাহলে কিন্তু বাঁধ ভাঙার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে এখন পর্যন্ত সবশেষ তথ্য। কুয়াকাটা, বরগুনা এবং সাতক্ষীরা থেকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব নিয়ে জানছিলাম। আমরা একটু ঘুরে আসতে চাই বরিশাল এবং পটুয়াখালী থেকে। সহকর্মী